আসসালামু আলাইকুম। সিভিল পঞ্চম সেমিস্টারে থিওরি অফ স্ট্রাকচারে প্রমাণ পড়ার মতো বা পরীক্ষা আসার মতো জাস্ট তোমাদের কিন্তু কয়েকটা প্রমাণই রয়েছে, বলা যায় 3 থেকে 4টা প্রমাণ রয়েছে। তার মাঝে তোমাদের ম্যাক্সিমাম এই তিনটা মতো যে প্রমাণ, ঠিক আছে, এর সবগুলোই তোমাদের এই অধ্যায়ে আছে। দেন হ্যাঁ, এর পরবর্তী অধ্যায়ে আরেকটা প্রমাণ আছে, ঠিক আছে। তো এর মাঝে আমি আজকে তোমাদের যে প্রমাণটা করাচ্ছি, বেন্ডিং পীড়নের যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু তোমাদের প্রত্যেকবারেই আসে, হয় মিডে আসবে নয়তো ফাইনালে আসবেই আসবে, ঠিক আছে। এই দুইটা যে কোনো একটা ঘটবেই ঘটবে কিন্তু তোমাদের, ঠিক আছে, এটা মাথায় গেঁথে নাও। তো আমি আজকে তোমাদের এই প্রমাণটা খুব ইজি ওয়েতে জাস্ট একটা পেজের মাধ্যমে বা একটা ইন্টারফেসের মাধ্যমে তোমাদের আর কি বলা যায় পুরো ক্লাসটা আমি তোমাদের কভার করাবো, ঠিক আছে। এবং সম্পূর্ণ বেসিকের সাহায্যে, যে আসলে কোনটা কোনটা থেকে কি আসলো না আসলো, এই বিষয়গুলো আমি তোমাদের একদম উপলব্ধি করাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপর আবার আসবে তোমাদের ভিকিউ ইকুয়াল আইবি, সরি, এসএস ইকুয়াল ভিকিউ বাই আইবি এর প্রমাণ আছে। দেন তারপর তোমাদের গড় শেয়ার পিরিয়ডের প্রমাণ আছে। দেন পরবর্তীতে অধ্যায়ে আবার তোমাদের আরো একটা প্রমাণ আছে, ঠিক আছে। ওটা আবার অনেক বেশি ইম্পর্টেন্ট, এমনটা না। তো আমি আজকে তোমাদের এই প্রমাণটা করাবো। এটা কিন্তু অবশ্যই তোমাদের হয় মিডে আসবে নয়তো বা ফাইনালে আসবেই আসবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা আর বেশি লেট না করে শুরু করে দিই, একদম পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, তো দেখো এখানে প্রথমত আমি বিষয়টা কিন্তু বোঝাই দিব যে আসলে কোনটা কিভাবে কাজ করব না করব এই বিষয়টা, ঠিক আছে। তার মানে অনুধাবন আগে করতে হবে আমাকে। তো আমাদের পীড়ন কার? বেন্ডিং পীড়ন, সরি, কোন পীড়ন? বেন্ডিং পীড়নের প্রমাণ, কিন্তু প্রমাণটা এফ ইকুয়াল এম ওয়াই বাই আই এর প্রমাণ। এখন কোনটা কি এই বিষয়গুলো কিন্তু বোঝা জরুরি। যেখানে এফ হচ্ছে তোমার আসলে বেন্ডিং পীড়নকে বোঝাচ্ছে, এম হচ্ছে এখানে তোমাদের কি বেন্ডিং মোমেন্টকে বা সর্বোচ্চ মোমেন্টকে এখানে বোঝাচ্ছে, ওয়াই হচ্ছে তোমার নিরপেক্ষ অক্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এন্ড আই হচ্ছে এখানে তোমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখন আমি যখন এটা প্রমাণ করতে যাব, কিভাবে প্রমাণ করব এইটার এখন একটু শর্টকাট এখানে তোমাদের বলে দিই। দেখো আমাদের প্রমাণকার এফ ইকুয়াল এম ওয়াই বাই আর। তো আমরা প্রথমত বিষয়টা আসছে আমাদের এফ, ঠিক আছে। তো এখানে এফ নির্ণয়ের কয়েকটা আর কি বিষয় এখানে অবলম্বন করতে হবে, ঠিক আছে। যেমন এফ যদি আমি নির্ণয় করতে চাই, ঠিক আছে, তো আমরা পীড়ন পীড়ন একটা ইকুয়েশনের সাথে সম্পর্কিত আছে, তো ওই ইকুয়েশনটা আমাদের জানতে হবে। সেটা কি আমাদের, যে আমাদের ই ইকুয়াল এফ বাই ডেল, মনে আছে কি? অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কর যে আর কি ফর্মুলা আমরা জানি, ই ইকুয়াল পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই ইকুয়াল এফ বাই ডেল, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন আমি যদি পীড়ন বের করতে চাই, তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, আমাদের এখানে এই সূত্রের মাধ্যমে যদি পীড়ন দেখি, তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস আরো লাগতেছে, পীড়ন ইকুয়াল ই আর ডেল, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক লাগবে, এবং ডেল অর্থাৎ আমাদের বিকৃতি লাগবে, এবং এটাকে আবার ই দ্বারা প্রকাশ করা হয় অনেক জায়গায়, বিকৃতি। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা কিন্তু আসলে প্রত্যেকটা পদার্থের জন্য একটা মুখস্থ মান, তাই এটা কি বের করার দরকার হয় না আমাদের, ঠিক আছে। এটা আমাদের বের করার দরকার হয় না। আর এখানে ই হচ্ছে কি আমাদের বিকৃতি। বিকৃতি মানে কি? কোন একটা পদার্থের আমাদের আদি অবস্থা থেকে কতটুকু পরিবর্তিত হইলো ওইটা ভাগ আমার আদি দৈর্ঘ্য দিলেই কিন্তু আমাদের বিকৃতি চলে আসে। অর্থাৎ বিকৃতির ফর্মুলা আমাদের কিন্তু এটা জানি আমরা, যে কতটুকু পরিবর্তন হয়েছে বাই আদি অবস্থা। দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি দেখি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, এরকম হচ্ছে বিষয়। তো এটা আমরা বাদ দিই, ঠিক আছে। তাহলে আমাদের সেখানে বিকৃতি লাগবে। দেন এরপরে আমরা যদি মোমেন্টের বিষয়ে চলে আসি, মোমেন্টের ক্ষেত্রে মোমেন্ট, এখানে মোমেন্টের ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদের, তার মানে অর্থাৎ এফ যদি বের করতে চাই আমাদের এম লাগবে, অর্থাৎ মোমেন্ট লাগবে। তো মোমেন্টের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি এখানে একটা বিমের ক্ষুদ্র একটা অংশ কল্পনা করব, এন্ড ওই ক্ষুদ্র একটা অংশে প্রথমত আমি একটা ক্ষুদ্র মোমেন্ট পাবো, অর্থাৎ জিএম পাবো। ওকে, ক্ষুদ্র একটা অংশ আমি কল্পনা করবো, এন্ড ওই ক্ষুদ্র অংশে আমি ক্ষুদ্র একটা মোমেন্ট পাবো। দেন ওই মোমেন্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি মোট মোমেন্ট পাবো, ঠিক আছে। এভাবে মূলত আমাদের এফ এবং এম এর মান পাইতে হবে। দেন এরপরে ওয়াই হচ্ছে এটা একটা দূরত্ব, তো দূরত্ব তো আমরা সিম্পলি আর কি দেওয়া থাকবে বা হিসাব করে বের করে ফেলতে হবে। এন্ড আই, এটাও তো আমাদের আগের মতো সূত্র, ঠিক আছে, আমরা স্ট্রাকচার মেকানিক্স যেমন পড়ছিলাম, মুভমেন্ট অফ ইনার্শিয়া সূত্র, ওইগুলো,
ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর কি মেইন আমাদের কাজ করবে এফ এবং এম, এবং এফ এর ক্ষেত্রে কে কাজ করবে, আমাদের ই বিষয়টা কাজ করতে হবে, অর্থাৎ বিকৃতি বিষয়টা আমাদের বের করতে হবে। ওকে, এফ এর ক্ষেত্রে বিকৃতি লাগবে, একটা মোমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই ক্ষুদ্র অংশে আগে প্রথমত ক্ষুদ্র অংশে মোমেন্ট বের করবো, দেন তারপরে ইন্টিগ্রেশন করে মোট অংশে মোমেন্ট বের করবো, এতটুকু আর কি এখানে কাজ করতে হবে আমাদের। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে এখানে আসলে বিষয়টা। আমরা এখন ডিরেক্টলি বিস্তারিত ঢুকে পড়ি, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ফুল কাঠামো যেটা আছে সেটা কিন্তু বুঝলাম বিষয়টা। এখন আমরা আমাদের মেইন অংশে কিন্তু চলে আসছি। তো প্রথমত আমি আমাদের সম্পূর্ণ বিমের একটা ক্ষুদ্র অংশ এখানে সিলেক্ট করছি, এতটুকু অংশ, এন্ড এর মাঝে আবার আমি এতটুকু একটা অংশ, সমান্তরাল একটা অংশ করে আমি কেটে নিছি, এবং এই অংশটা হচ্ছে আমাদের এ বি সি ডি, এ বি সি ডি একটা আমরা ক্ষুদ্র অংশ বিমের কল্পনা করে নিলাম বা কেটে নিলাম। এখন এই অংশে আমাদের প্রথমত দুইটা কিন্তু জোন থাকে, আমরা জানি বিমে অবশ্যই দুইটা জোন থাকে, একটা হচ্ছে টেনশন জোন, একটা হচ্ছে আমাদের কম্প্রেশন জোন, ঠিক আছে। একটা কম্প্রেশন জোন, একটা টেনশন জোন, অর্থাৎ একটা চাপ এলাকা, একটা টান এলাকা, এটা আমরা অনেক আগে থেকে জেনে আসছি, ঠিক আছে। অর্থাৎ তৃতীয় সেমিস্টার কিন্তু আমরা এটা জেনে আসছি এই বিষয়গুলো, আর যদি জেনে না থাকো তাহলে এখন ভালোভাবে মনে রাখো, ঠিক আছে। দেখো কোনটা কি, আমরা বিম, যে কোনো বিম নেই, তো বিমের কিন্তু দুইটা এলাকা থাকে, একটা বিমের দুইটা এলাকা থাকে, এটা আবার ডিভাইড থাকে এই নিরপেক্ষ অক্ষ দ্বারা, অর্থাৎ এন এ দ্বারা। এই যে এখানে নিরপেক্ষ হচ্ছে আমাদের অক্ষ হচ্ছে এন এ, অর্থাৎ নিউট্রাল এক্সিস। এন এ তে কি, এন এ ফর হচ্ছে তোমার নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিসের উপরে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের চাপ জোন, এন্ড নিচের যে টোটাল অংশটা আছে এটা হচ্ছে আমাদের টান জোন, ঠিক আছে। এন্ড এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, আমি নিউট্রাল এক্সিসের নিচে এই ওয়াই দূরত্বে বা ওয়াই গভীরতায় ক্ষুদ্র একটা অংশ এখানে আমি বিবেচনা করছি, সেই অংশটা কি পি কিউ অংশ আমি বিবেচনা করছি। একটু আগে আমি বললাম না যে আমি ক্ষুদ্র অংশ আগে মোমেন্ট বের করবো, দেন ওই মোমেন্ট থেকে আমি কি করব, ওই মোমেন্ট থেকে আমি মোট মোমেন্ট পাবো, ঠিক আছে। তাহলে মোমেন্টটা কিন্তু আমি এইভাবে পাবো, দেন এরপরে এই ক্ষুদ্র অংশের কতটুকু বিকৃতি হয়েছে সেটাও আমি বের করবো, দেন এই দুটোর সমন্বয়ে মূলত আমাদের এফ এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি পার্সোনালি একটু অসুস্থ, তো এই হচ্ছে এখানে বিষয়টা। তাহলে এরপরে আমি কি করলাম, যদি আমি একটু বেন্ডিং, আচ্ছা বেন্ডিং এ পরে আসি। প্রথমত আমি যদি এখানে লোড যদি প্রয়োগ করি, ঠিক আছে, আমি যদি এই বিমটাতে এইভাবে মনে করো লোড প্রয়োগ করলাম এখানে, তো লোড যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এটা একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মতো এরকম বেঁকে যাবে, ঠিক আছে। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের মতো বেঁকে যাবে, যেটা আমি এখানে লিখে রাখছি, যে মনে করি আমাদের চিত্রে এ বি সি ডি একটা বিমের ক্ষুদ্র অংশ হয়েছে, এ বি সি ডি একটা বিমের ক্ষুদ্র অংশ, এবং লোড প্রয়োগের ফলে এই যে বিমটা আছে না, এটি ও কেন্দ্র বিশিষ্ট, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তচাপের মতো বেঁকে যায়, এই যে একটা বৃত্তচাপের মতো বেঁকে যায়। বৃত্তচাপ মানে কি জানো, বৃত্তচাপ মানে হচ্ছে বৃত্তের একটা অংশ, ঠিক আছে। তুমি যদি এইভাবে লক্ষ্য করো, দেখো এটা একটা বৃত্ত হয়, কিন্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হয়, তো বৃত্তে এতটুকু হচ্ছে আমাদের একটা বৃত্তের অংশ। ওকে, তো এই হচ্ছে এখানে বিষয়টা। তো এরকম ভাবে এটা বেঁকে গেছে, এবং এর ফলে কি হয়েছে, দেখো এবি অংশ যেটা ছিল আমাদের এরকম হয়ে গেছে, এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেছে। এরপর এন এ যেটা ছিল সেটা কিন্তু ঠিকই রয়েছে, এন এ ঠিকই রয়েছে, অর্থাৎ এন এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এন এ ঠিকই রয়েছে। এটাকে আবার কিন্তু একটা বিষয় আছে, এটা দিয়ে এটাকে বলা হয় বিমের বেন্ডিং থিওরি, যেটা আমি তোমাদের ক্লাসে পড়াইছি, হ্যাঁ। আচ্ছা, এরপর হলো পি কিউ, এটা আমাদের কি ছিল, এরকম ছিল, পরবর্তীতে হয়ে গেছে পি ড্যাশ কিউ ড্যাশ, দেন এরপরে সি ডি ছিল, যে অংশটা আমাদের সি ড্যাশ ডি ড্যাশ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বেন্ডিং থিওরি যে বিষয়টা বলে সেখানে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। বেন্ডিং থিওরি আমাদের কি বলে, যে বিমে লোড প্রয়োগের পরে চাপ এলাকা যেটা আছে, চাপ এলাকায় আমাদের সংকোচন হয় এবং টান এলাকায় আমাদের প্রসারণ হয়। এখানে কিন্তু ঠিক সেম বিষয়টা বলছে, ঘটছে। এবং আমাদের আরেকটা বিষয় কি হয়, যে নিরপেক্ষ অক্ষ আমাদের শুরুতে যেরকম ছিল শেষেও ঠিক সেমে থাকবে, অর্থাৎ বেন্ডিং এর পূর্বে পরে আমাদের সেম থাকবে নিরপেক্ষ অক্ষ। এটা আমরা একটু যাচাই করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। দেখো আমাদের চাপ এলাকা কোনটা, এইটা, টান এলাকা কোনটা, এইটা। তো আমরা কি বলছি, চাপ এলাকায় আমাদের সংকোচন করবে, মানে দৈর্ঘ্য কমে যাবে। তো দেখো আগে ছিল এ বি, পরবর্তীতে দৈর্ঘ্যটা দেখো একটু কমে গেছে, কমে গিয়ে আমাদের এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেছে। এরপরে আমাদের নিচে আসো চাপ এলাকা, টান এলাকা। টান এলাকায় কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পি কিউ আছে, একটা হচ্ছে সিডি আছে। তো বেন্ডিং থিওরি অনুযায়ী এই দুটো আমাদের প্রসারিত হওয়ার কথা। তো ওইটা হয়েছে কিনা একটু দেখি আমি। তো পি কিউ, তো তুমি যদি একটু সিম্পলি এখানে একটু যদি দেখো, দেখো
এইরকম হয়ে গেছে কাঠামোটা, অর্থাৎ উপরের অংশটা আমাদের সংকোচন হয়েছে, নিচের অংশটা প্রসারণ হয়েছে। তার মানে পি ড্যাশ কিউ ড্যাশ এখানে বেড়ে গেছে, পি ড্যাশ কিউ ড্যাশ বেড়ে গেছে, সি ড্যাশ সিডি যেটা ছিল পরবর্তীতে সি ড্যাশ ডি ড্যাশ হয়ে গেছে, এর চেয়ে অবশ্যই এটা বড়। বাট এন এ আগে যেটা ছিল পরবর্তীতে কিন্তু ঠিক সেটাই রয়েছে, ঠিক আছে। এন্ড এখানে বৃত্তের ব্যাসার্ধ কি আসছে, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে আমাদের নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত এই দূরত্ব হচ্ছে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এবং এই নিউট্রাল অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ আছে বা পি কিউ আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই দূরে, তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই দূরে আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ। তো এতটুকু হচ্ছে আমাদের চিত্রের বিষয়, ডান। তো এখন আমরা চলে আসি এখানে আমাদের যে ঘটনাটা ঘটছে, এ বি কি হয়েছে, এ ড্যাশ বি ড্যাশ হয়েছে, সিডি সি ড্যাশ ডি ড্যাশ হয়ে গেছে, পি কিউ আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ এ পরিণত হয়ে গেছে। এন্ড এন এ যেটা ছিল আগে এন এ, পরবর্তীতে এন এ, এর দৈর্ঘ্য দুইটাই সমান আছে। এগুলো কিন্তু সমান না, বাট এটা কিন্তু সমান। তাহলে এটা পরিবর্তিত হয়ে এটাতে গেছে, এটা পরিবর্তিত হয়ে এটা গেছে, এটা পরিবর্তিত হয়ে এখানে গেছে, এটাও পরিবর্তিত হয়ে এখানে গেছে, বাট তত এরা আবার পরস্পর সমান। আচ্ছা, তো এখন আমি বেন্ডিং এর পূর্বে এবং পরের একটা অবস্থা এখানে যাচাই করব। তো বেন্ডিং এর পূর্বে আমাদের এ বি এন এ পি কিউ সি ডি সব কিন্তু সমান ছিল, দেখো। তার মানে যেটা এ বি ওটাকে আমি সিডি লিখতে পারতাম, যেটা সিডি সেটাকে আমি এন এ লিখতে পারতাম, যেটা আবার আমাদের এন এ সেটাকে আমরা পি কিউ লিখতে পারতাম। বাট বেন্ডিং এর পরে অবস্থাটা আমাদের ভিন্ন হয়ে গেছে, বেন্ডিং এর পরে অবস্থাটা আমাদের এরকম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি বলছি যে আমাদের বেন্ডিং এর পর আমাদের দুইটা হিসাব কাউন্ট করতে হবে, এক হচ্ছে বিকৃতি আর একটা হচ্ছে আমাদের মোমেন্ট, বিকৃতি এবং মোমেন্ট। তো বিকৃতি বের করাটা আর কি আমাদের জন্য আগে প্রথমত ইজি হয়, তো আমি আগে বিকৃতি বের করব। তো আমাদের কোন অংশে আমরা হিসাব করতেছি, পি কিউ অংশে আমি হিসাব করতেছি, ক্ষুদ্র একটা অংশ কি আমি এই পি কিউ নিয়ে কাজ করব। তো এখন এই পি কিউ অংশে আমাদের বিকৃতি লাগবে। আচ্ছা, বিকৃতি আসলে আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, বিকৃতি সমান আমরা কি জানি, এটা আগে আমাকে বুঝতে হবে। বিকৃতি সমান আমাদের কি, যে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে, এটা আমি দৈর্ঘ্যের হিসাব কিন্তু হচ্ছে, যেহেতু এটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা পরবর্তীতে আমাদের পরিবর্তিত হয়ে গেছে, এই কারণে আর কি দৈর্ঘ্য বিকৃতি। এরপরে কিন্তু আরো আছে তোমাদের অন্যান্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি আছে, পার্শ্ব বিকৃতি আছে, তারপর তোমাদের আকার বিকৃতি আছে, বা আকার বা ব্যাবর্তন বিকৃতি আছে, বা তোমার এরকম আর কি আরো বিকৃতি কিন্তু আছে। ওগুলো হিসাব কিন্তু এখানে হচ্ছে না, এখানে আমাদের দৈর্ঘ্য হিসাব হচ্ছে, তো দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমরা কাজ করবো। দৈর্ঘ্য বিকৃতি কি, যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে কি আসলে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে, পিকি অংশে কিন্তু আমি কাজ করবো এখানে। পিকি অংশে যদি বিকৃতি বের করতে চাই তাহলে আমার পিকি অংশে দৈর্ঘ্যের পরিবর্তন লাগবে। তো দেখো, পিকি অংশ আমাদের আগে ছিল পিকিউ, পরবর্তীতে হয়ে গেছে পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, কতটুকু বৃদ্ধি পাইছে আমি বের করার জন্য এই পরবর্তীতে যেটা বড় আছে সেটা থেকে ষোলোটা বাদ দিলাম, পি ড্যাশ কিউ ড্যাশ মাইনাস পি কিউ বাই পি কিউ। এখন পি ড্যাশ কিউ ড্যাশের আমি এটা সেম রাখলাম, দেন পি কিউ আর এখানে পি কিউ। তো পি কিউ সমান আমরা কি জানি বলতো, পি কিউ সমান এন এ লিখতে পারো, পি কিউ সমান এটা লিখতে পারো, পি কিউ সমান এটা লিখতে পারো, ঠিক আছে। তো আমরা মূলত পি কিউ সমান এন এ, এন এটাই আর কি কাউন্ট করবো, নিউট্রাল অ্যাক্সিস যেহেতু আমাদের শুরুতে শেষে সেম আছে, এই কারণে আমি পি কিউ এর জায়গায় আমি এন এ লিখতে পারি। দেন এরপরে ভাই এইগুলোর এখন আমাকে মান বসাইতে হবে, এই যে আর প্লাস ওয়াই থিটা, হ্যাঁ, এই মানগুলো কোথা থেকে আসবে, এই মানগুলো একটা আমি তোমাকে এখন বসাব, দেখাবো যে আসলে এটা কোনটা থেকে আসবে বা কোন বিষয় থেকে আসছে। তো তুমি যদি একটু লক্ষ্য করো, এটা কি আমাদের একটা বৃত্তের অংশ না বা বৃত্তচাপে না? তো আমরা বৃত্তচাপের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা জানি যে যদি আমাদের বৃত্তে এরকম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে যদি আমাদের একটা বিন্দু থেকে যদি এস দূরত্ব অতিক্রম করে কোনো কিছু এবং কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফর্মুলা জানা আছে, এস ইকুয়াল আর থিটা। অর্থাৎ আমাদের অতিক্রান্ত দূরত্ব বা বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ ইন্টু থিটা। থিটা মানে কি, এখানে মাঝে যে কোণটা আছে এটা, ওকে। সো ঠিক সেম থিওরি কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই করে এইগুলো মান আমরা এখানে বের করতে পারবো, ঠিক আছে। তো দেখো কিভাবে, তো আমরা প্রথমত এই এন এর বিষয়টা একটু কাউন্ট করি, যেহেতু এন এ দুইটা আছে তো এন এর বিষয়টাকে আমরা আগে কাউন্ট করি। তো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এখান থেকে এন এ হিসাব করতেছি, কিন্তু আমরা এন এর দৈর্ঘ্যটা বের করব। তো এন এ এখানে এস এর জায়গায় কাজ করতেছে কি আমাদের এন এ, এস এর জায়গায় এখানে কাজ করতেছে আমাদের এন এ। আচ্ছা, এন এ, এরপরে এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ জায়গায় কাজ করতেছে কে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে আমরা এখন এখানে এস এর জায়গায় কি লিখবো, এন এ লিখতে পারবো, এন্ড আর এর জায়গায় আর আছে, এন্ড কোণের জায়গায় থিটা, থিটাই আছে। তাহলে আমরা এন এ ইকুয়াল কি লিখতে পারবো বলতো, আর থিটা লিখতে পারবো না, এই যে দেখো আর থিটা, ঠিক
ঠিক সেম ওয়ে এখন আমাদের পি ড্যাশ কিউ ড্যাশের মানও বের করতে হবে। পি ড্যাশ কিউ ড্যাশ মানে কি, আমাদের এই এন এ থেকে ওয়াই দূরে এই যে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে এখানে এবার আমাদের এইখান থেকে এইটুকু বৃত্তচাপের হিসাব হচ্ছে, যেখানে আমাদের বৃত্তচাপ এখানে কি আছে এন এ না, এবার বৃত্তচাপ হচ্ছে আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ। এন্ড দূরত্ব কি, দূরত্ব এইখান থেকে এন এ পর্যন্ত হচ্ছে আর, বাট এখান থেকে পি ড্যাশ কিউ ড্যাশ পর্যন্ত হচ্ছে এখানে আর এখানে ওয়াই, তার মানে আর প্লাস ওয়াই। এখানে দূরত্ব হচ্ছে তোমার সেখানে আর প্লাস ওয়াই। তাহলে এখানে আর এর জায়গায় আমাকে বসাইতে হবে আর প্লাস ওয়াই, এন্ড কোণের জায়গায় কি আছে থিটা, থিটাই আছে কিন্তু। তাহলে দেখো আর প্লাস ওয়াই ইন্টু থিটা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন এরপরে আমি আর প্লাস ওয়াই থিটাটাকে একটু ভেঙে নেই। আর এর সাথে থিটা গুণ আছে আর থিটা, ওয়াই এর সাথে থিটা গুণ আছে ওয়াই থিটা, মাইনাস আর থিটা, এই যে আর থিটা, এর নিচে আসলো আর থিটা। দেন এখন তুমি একটু যদি কাটাকাটি করো আর থিটা কাটা যায়, তাহলে এটা কাটা যায় কিন্তু তোমাদের। এন্ড এখানে কি আছে ওয়াই থিটা, নিচে ওয়াই থিটা, তো থিটা থিটা কাটা যায় ওয়াই বাই আর। তার মানে আমাদের এই যে বিকৃতি অর্থাৎ ই, বিকৃতিটাকে ই দ্বারা প্রকাশ করলাম, এখানে ই ইকুয়াল কি লেখা যায় ওয়াই বাই আর লেখা যায় এখানে। হ্যাঁ, বিকৃতির মান আমরা এখানে ওয়াই ইকুয়াল সরি ই ইকুয়াল ওয়াই বাই আর পাই। এটা হলো প্রথম বিষয়। দেন এরপরে বিকৃতিগুলো আরো এক জায়গা থেকে বের করতে পারি আমরা। কোথা থেকে? ইয়ং এর গুণাঙ্ক থেকে। ইয়ং এর গুণাঙ্ক এগুলো আমরা কি জানি ই ইকুয়াল পীড়ন বাই বিকৃতি, তাই না? তো কার মান লাগবে? বিকৃতি। বিকৃতি ইকুয়াল আমরা এখানে কি করব, আচ্ছা আগে এইটাই আগে মানটা বসাই দিই। ই এখানে ঠিক রাখলো, পীড়নকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, এখানে এফ, ই হচ্ছে আমাদের বিকৃতি হচ্ছে ই, কার মান লাগবে ই, ই ইকুয়াল আমরা এখানে রাখলাম, এন্ড এই ক্যাপিটাল ইটাকে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে এফ বাই ই, এই যে হয়ে গেল। দেন এরপরে এইটার এইটা আমি যদি একটু কম্বাইন করি তাহলে দেখা যায় 1 নম্বর এবং 2 নম্বর যদি আমি একটু কম্বাইন করি দেখা যায় আমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ ইকুয়াল হবে, অর্থাৎ এফ বাই ই ইকুয়াল কি লেখা যাবে আমাদের ওয়াই বাই আর লেখা যাবে। এখান থেকে আমি জাস্ট একটু সাজাই নিলাম আর কি, ই বাই আর ইকুয়াল, অর্থাৎ ইটাকে এখানে পাঠিয়ে দিলাম, ওয়াইটাকে এখানে পাঠিয়ে দিলাম, ই বাই আর ইকুয়াল এফ বাই ওয়াই, এইভাবে রাখলাম। তো এটা যদি নাও করি কোনো সমস্যা নাই, তবে কথা হচ্ছে এই এই বিষয়টা আর কি আমাদের পরবর্তীতে হেল্প করবে, ঠিক আছে। এইটা গেল আমাদের ভাই বিকৃতির হিসাবটা। এরপরে এখন আমরা তোমাদের যাব পরবর্তীতে কি আছে মোমেন্টের হিসাবে যাব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা মোমেন্টের হিসাবটাতে চলেছি, ঠিক আছে। সো এখন আমরা তোমাদের মোমেন্টের বিষয়ে চলে যাই। মোমেন্ট আমাদের বিকৃতির বিষয়টা এই পর্যন্ত ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের মোমেন্ট হিসাবটা এখানে আর কি আমরা নিয়ে আসছি। তো দেখো মোমেন্ট বের করার জন্য যা যা দরকার সেগুলো আমি হিসাব এই জায়গায় টোটালি করে ফেলছি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমি তোমাদের মোমেন্টের বিষয়টা একটু বোঝাই দিই, ঠিক আছে। দেখো আমরা সিম্পলি মোমেন্টের ফর্মুলা কি জানি বলো তো? মোমেন্টের ফর্মুলা কিন্তু আমরা জানি বল গুণন দূরত্ব, বল গুণন দূরত্ব, এটা হচ্ছে আমাদের মোমেন্টের সিম্পল ফর্মুলা, রাইট। এখানে কিন্তু ওইটাই এখানে কাজ করবে। প্রথমত আমাকে বল লাগবে এবং দূরত্ব আমাদের এখানে কি দেওয়া আছে, ঠিক আছে। দূরত্ব বলতে নিরপেক্ষ অক্ষ হতে যে সেকশন বা যে ক্ষুদ্র অংশটা নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে, ওই অংশ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এখানে কি দূরত্ব হিসেবে কাজ করবে, এই যে ওয়াই। বাট বলটা কিন্তু এখানে দেওয়া নাই, সো বলটা আমাকে বের করে নিতে হবে। কোন অংশের জন্য বল? এই পিকিউ অংশের জন্য বল। সো ঠিক আছে, পিকিউ অংশের জন্য আমরা বল নিব। তো প্রথমত আমরা যদি পিকিউ অংশের ক্ষেত্রফল ডিএ হয়, এই ক্ষেত্রফল একটা ক্ষুদ্র অংশ, এর ক্ষেত্রফল হলো আমাদের ডিএ, ক্ষুদ্র অংশ তো ক্ষুদ্র ক্ষেত্রফল, ঠিক আছে। ডি দ্বারা কিন্তু কি ক্ষুদ্র বিষয়টা চলে আসে, ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু যে কোনো কিছু ক্ষুদ্র ফর্মটাই পাওয়া যায়, আর ইন্টিগ্রেশন করলে সেটা বড় ফর্মটা পাওয়া যায়। এই থিওরির উপর কিন্তু কাজ করে মূলত তোমাদের ম্যাক্সিমাম প্রমাণগুলো করা হয়ে থাকে। এটা তো আমরা ছোটখাটো লেভেলের প্রমাণগুলো করতেছি, বাট তোমরা আরো বড় লেভেলে যাও, তোমরা বেশি না ইউনিভার্সিটি লেভেলে আসো, দেখবা তোমাদের প্রত্যেকটা প্রমাণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো ইউজ করে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যদি এই ক্ষুদ্র একটা অংশের ক্ষেত্রফল আমাদের ডিএ হয়, তবে এই ডিএ তে লোড প্রয়োগের ফলে আমাদের যে প্রতিরোধী বল পাওয়া যায় সেই প্রতিরোধী বল হচ্ছে আমাদের পীড়ন গুণন ক্ষেত্রফল। এইটা আবার কোন ফর্মুলা ভাই? দেখো এটা কোন ফর্মুলা? আমরা জানি কি এস ইকুয়াল, অর্থাৎ সরি পীড়নের ফর্মুলা কি জানি? পীড়ন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা জানি না আমরা। হ্যাঁ, তো এখানে বল বলতে এই যে এফ, অর্থাৎ প্রতিরোধী বল বলতে আমাদের এই এফ। তো এফ ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারবো? এ ওয়াই, এই দুটা গুণফল লিখতে পারবো, ঠিক আছে। এ আর এফ অর্থাৎ পীড়ন ইনটু ক্ষেত্রফল, যে পীড়ন ইনটু ক্ষেত্রফল, যেখানে পীড়ন আমাদের কি এফ এন্ড ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ডিএ। তাহলে এফ ডিএ, তাহলে আমরা বল পাইলাম। তাহলে মোমেন্টের জন্য আমাদের কি লাগে? বল আর দূরত্ব, বল আর দূরত্ব। এই যে দেখো উক্ত বলের মোমেন্ট, অর্থাৎ এই যে আমরা এই অংশ আছে না পিকিউ অংশে,
ছোট অংশ, তো ছোট অংশের মোমেন্ট আমরা কি পাবো, ডিএম। ডিএম এটা কিন্তু পরবর্তী অংশ, ঠিক আছে। ক্ষুদ্র অংশের মোমেন্ট আমাদেরকে ডিএম। তো মোমেন্ট ইকুয়াল কি আমরা বল, এই যে এতটুকু হচ্ছে বল, এই যে বল পাইলাম আমি এটা, এন্ড দূরত্ব কি আমরা এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ওয়াই, এই যে ওয়াই, ঠিক আছে। তাহলে বল গুণন দূরত্ব, ঠিক আছে। এরপরে এখানে আমার এফ এর আমরা কিন্তু মান একটা পাইছি, ঠিক আছে। এফ এর মান আমরা একটা বের করে ফেলতে পারি কোথা থেকে, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এফ এর একটা মান বের করতে পারি। কিভাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই বাই আর ইকুয়াল এফ বাই ওয়াই, তাহলে এখান থেকে আমি যদি এফ এর মান বের করতে চাই তাহলে কি হবে, আমাদের ওয়াইটা এখানে যদি গুণ দেই তাহলে ই ওয়াই আর নিচে আসলো আর, তাহলে ই ওয়াই বাই আর, এই যে এখানে একটু আমি একবারে ওটা করে ফেলছি, ঠিক আছে। ওহো না করে নাই, এখানে ই ওয়াই বাই আর, এন্ড এখানে ডি এ ক্ষেত্রফল ঠিক থাকলো, ওয়াই ঠিক থাকলো। এখন তুমি যদি একটু লক্ষ্য করো এখানে ওয়াই এখানে ওয়াই, দুইটা ওয়াই আছে, তাহলে ই ওয়াই স্কয়ার বাই আর ইকুয়াল ডি ইনটু ডি এ। এটা কি পেয়ে আমি ক্ষুদ্র অংশে মোমেন্ট পাইলাম, তার মানে এইটুকু অংশে মোমেন্ট পাইলাম। এখন আমি যদি পুরো অংশটাতে মোমেন্ট পাইতে চাই তাহলে আমার কি করতে হবে, জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কিন্তু জানি ক্ষুদ্র অংশ থেকে যদি আমি বড় অংশে হিসাব করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ঠিক সেম বিষয়টা, এই যে দেখো আমি এই মোমেন্টটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন এইটা, ইন্টিগ্রেশন এইটা, এই পাশে ইন্টিগ্রেশন করবো মানে এই পাশে ইন্টিগ্রেশন করবো, এই যে দেখো, ঠিক আছে। তাহলে আমি মোমেন্টকে ইন্টিগ্রেশন করলে, ঠিক আছে, আমাদের কি পাবো, মোট মোমেন্ট পাবো, অর্থাৎ এম পাবো। ক্ষুদ্র মোমেন্টকে ইন্টিগ্রেশন করলে এম পাবো, ঠিক আছে। তাহলে এম পাইলাম এখানে। দেন এরপরে এইখানে কি আসতেছে তোমাদের ই, এটা ই দেন আর, এই দুটো হচ্ছে এখানে আর কি ধ্রুবক হিসেবে কাজ করতেছে, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক বলো, এন্ড এখানকার যে ব্যাসার্ধটা আছে সেটা আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে ই বাই আর আমাদের ধ্রুবক, এন্ড আমরা জানি কি ধ্রুবক আমাদের ডিফারেন্সিয়েশন হোক বা ইন্টিগ্রেশন হোক দুইটাতেই কিন্তু বাইরে বের হয়ে যায়, ঠিক আছে, বাইরে বের করে দেওয়া হয়। এই যে দেখো বাইরে বের করে দিছি, তাহলে ইন্টিগ্রেশনটা এখন কাজ করতেছে কার উপর, ওয়াই স্কয়ার ডিএ, এই যে ওয়াই স্কয়ার ডিএ এর উপর। এখন এখানে একটা বিষয় তোমাদের মুখস্থ রাখতে হবে যে ওয়াই স্কয়ার ডিএ, এইটার মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এটা আমরা তৃতীয় সেমিস্টারে সমান্তরালক্ষী উপপাদ্য থেকে পড়ে আসছি, যে এইটা হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলা, ইন্টিগ্রেশন দূরত্ব স্কয়ার ইনটু ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারবো আই। তাহলে এই টোটালটা সমান আমরা জাস্ট আই লিখবো, আর এখানে এ ই বাই আর ইনটু আই, ওকে। তাহলে আমরা এম ইকুয়াল অর্থাৎ মোমেন্ট, মোট মোমেন্ট ইকুয়াল পাইলাম কি আমি ই বাই আর ইনটু আই। এখন ই বাই আর এখানে ঠিক রাখলাম, আইটা এখানে পাঠাই দিই, তাহলে এম বাই আই কলম আসছে ই বাই আর, ওকে। তাহলে এখানে দেখো 4 নাম্বার ইকুয়েশন, এন্ড এখানে আমরা আরেকটা পাইছি 3 নাম্বার ইকুয়েশন। 3 এবং 4 নং ইকুয়েশন যদি তুমি একটু লক্ষ্য করো, আমাদের ই বাই আর, ওখানে ই বাই আর আছে, তাহলে অপর দুইটা ইকুয়েশন আমরা সমান লিখতে পারবো না, এফ বাই ওয়াই ইকুয়াল এম বাই আই লিখতে পারবো। এই যে এখানে দেখো এফ বাই ওয়াই ইকুয়াল এম বাই আই, তাহলে এখানে আমাদের কার মান লাগবে, এফ। এফ ইকুয়াল কি লিখতে পারবো আমরা, ওয়াইটাকে এসে পাঠাই দাও, এফ ইকুয়াল এম ওয়াই বাই আই, প্রমাণিত। এতটুকু হচ্ছে বিষয়টা, খুবই সিম্পল, খুবই ইজি, জাস্ট তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তাহলে তোমাদের প্রমাণটা, ওকে। তো আশা করি পরীক্ষা যদি এসে থাকে তোমরা যদি এইভাবে দিয়ে দাও বহু, কোনো সমস্যা নেই, ইজিলি মার্ক পাবো। অ্যান্ড তোমরা যারা যারা কোর্সে রয়েছো তাদের কিন্তু এটা নোট আকারে প্রোভাইড করা হয়েছে তোমাদের গ্রুপে, তো সেখান থেকে তোমরা নোটটা করে নিতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, বা ওইভাবে লিখলেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড অবশ্যই এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা, ওকে। অ্যান্ড পরবর্তীতে আমরা তোমাদের এসএস ইকুয়াল বিকিউ বাই আইবি এর প্রমাণটা যেটা আছে সেটা করবো, অ্যান্ড সাথে সাথে গড় যে পীড়নগুলো আছে এগুলো আমি করাবো তোমাদের। অ্যান্ড এটা কিন্তু জানো আমি যে বেসিক গুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই সেমিস্টার গুলোতে আমি তোমাদের যে বেসিক গুলো শেখাচ্ছি, এই বেসিক গুলো যদি তোমার জানা থাকে এডমিশনের বেসিকের প্রায় তোমার 95% প্লাস হয়ে যাবে। জাস্ট পরবর্তীতে গিয়ে তোমাদের এডমিশনে গিয়ে সুপার কিছু শর্টকাট রয়েছে, ঠিক আছে, শর্টকাট সূত্র রয়েছে, সেই শর্টকাট সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, যেগুলো তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই নাই, পরবর্তীতে গিয়ে তোমাদের অ্যাপ্লাই আছে, এই হচ্ছে বিষয়, ওকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।